সবাইকে আমন্ত্রণ। হাজির হয়ে গেছি সপ্তাহান্তে আবার আমাদের নতুন শো নিয়ে। ইস্পাহানি মির্জাপুরচা মুক্ত মঞ্চে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সবার প্রিয়, সবার চেনা মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের প্রথম বড় আইকন যাকে বলতে বোঝায়। তার একটা রেকর্ড এখনও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, ক্রিকেট রেকর্ডের খেলা, ভাঙাগড়ার খেলা, কিন্তু সেই রেকর্ডটা এখনও অক্ষুণ্ণ রয়েছে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে, সেটা এখনও কিন্তু অক্ষুণ্ণ। কত বছর পেরিয়ে গেছে। আশরাফুলের সাথে কথা বলবো, তার মনের কথা জানবো, এখনকার ভাবনার কথাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। কেমন আছেন? ক্রিকেট নিয়ে আছেন জানি, নিজে খেলতে যান মাঝে মাঝে ইংল্যান্ডে, আবার কোচিং পেশায়ও জড়িত। কোচ না ক্রিকেটার, কোন পরিচয় এখন আপনার জন্য সবচেয়ে উপযুক্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন আমি ইংল্যান্ডে খেলি তখন আমি প্লেয়ার, আর যখন আমি বাংলাদেশে আসি তখন আমি লাস্ট সিজন থেকে কোচিং পেশাটা বেছে নিয়েছি। যেহেতু আমার কাছে মনে হয় যে মাঠে থাকতে আমি খুব এনজয় করি এবং খেলাটা আমি প্রচুর ফলো করি, ভালোবাসি। তো বাংলাদেশে যখনই আসি লাস্ট ইয়ার থেকে আমি কোচিং পেশাটাই বেছে নিয়েছি এবং সেটাই করছি। মানে আস্তে আস্তে পুরোদস্তুর কোচের পথেই হাঁটতে শুরু করেছেন? হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু খেলাটা এখন আমি ভালোবাসি, খেলতে ভালো লাগে। সেই কারণেই আসলে অফ সিজন যখন আমাদের রেনি সিজন হয় তখন আমি লাস্ট 2 বছর ধরে পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছি। লাস্ট ইয়ার তারা ডিভিশন 1-এ ছিল, চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে। এই বছর পুরো সিজনটাই তাদের সাথে খেলেছি এবং ব্যাটিংটা এখন মনে হয় যে আগের থেকে আরও ভালো হয়, যেহেতু এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওই কন্ডিশনটা আমি সবসময় এনজয় করি, ইংল্যান্ডের কন্ডিশনটা। তো এই সিজনে আমি আমাদের সাউদার্ন প্রিমিয়ার লিগে টপ স্কোরার 1 নম্বর ব্যাটসম্যান হয়ে শেষ করেছি লিগটা, 736 রান করেছি। তো ভালো লাগে, তাই এখনও আমি খেলতে পছন্দ করি, তাই এখন ইংল্যান্ডে খেলি। দেশে হয়তো আমাদের ওই অপরচুনিটি নাই। ইংল্যান্ডে কি সুন্দর একটা অপরচুনিটি, আপনি ফার্স্ট টিমে না খেলতে পারলে সেকেন্ড টিমে খেলতে পারবেন, থার্ড টিমে খেলতে পারবেন। একটা ক্লাবেরই, যেমন আমার ক্লাবেরই 5টা টিম আছে এবং একটা মহিলা টিম আছে, জুনিয়র, আন্ডার 12, 14, 16 তাদের টিম আছে। তাই আপনার ফার্স্ট টিমে আপনি চান্স পাচ্ছেন না, আপনি সেকেন্ড টিমে খেলতে পারছেন না, আপনি সেকেন্ড টিমে চান্স পাচ্ছেন না, থার্ড টিমে খেলতে পারবেন। আমাদের দেশে এই জিনিসটা যখন চালু হবে, যেটা বুলুল ভাই চাচ্ছেন, উনি আসার পরে যেভাবে উনি চাচ্ছেন যে সবাই যেন ক্রিকেট খেলার সুযোগ পায়। আমি এটা সবসময় লাস্ট 7-8 বছর ধরেই আপনাদের এখানে বা যেখানেই হয় আমি কিন্তু বলার চেষ্টা করি যে আমাদের যে সিজনটা 6টা-7টা মাস, এই 6-7 মাস যেন আমাদের যে ফার্স্ট ক্লাসের বা লিস্ট এ ক্রিকেটের খেলে এমন 240টা প্লেয়ার যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে। তারা কিন্তু যারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, আপনার শোতে আমি অনেকবার বলেছি যে তারা শুধু ওই প্রিমিয়ার লিগই খেলে, তারা কিন্তু অন্য বাকি 5টা মাস কিন্তু আর খেলার অপরচুনিটি পায় না। যারা এনসিএল খেলে তাদের থেকে আবার বিসিএলে 60টা প্লেয়ার খেলে, মানে 60টা প্লেয়ার বসে থাকে, বিপিএলেও 70টা প্লেয়ার খেলে। তার মানে আমাদের 240টা প্লেয়ার কিন্তু যারা লিস্ট এ ক্রিকেট খেলে তারা সবসময় খেলার অপরচুনিটি পায় না, যেটা অন্য অন্য দেশে হয়। এটা কিভাবে হবে? ফার্স্ট টিম, সেকেন্ড টিম, ধরেন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান, আবাহনী যেই টিমগুলো আছে তাদের যদি ফার্স্ট টিম, সেকেন্ড টিম থাকতো, তারা কিন্তু পুরো 12 মাস আর 6 মাসই ক্রিকেট খেলার অপরচুনিটি থাকতো। ফার্স্ট ক্লাসে যেমন বরিশাল টিমে যদি ফার্স্ট টিম, সেকেন্ড টিম থাকতো, তারা কিন্তু যারা সুযোগ পাচ্ছে না প্রথম 11-এ, তারা সেকেন্ড 11-এ যেয়ে খেলতো। এই জিনিসটা আশা করি নেক্সট 4 তারিখ বোর্ড ইলেকশন, ওইখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আবার এই যে জিনিসগুলো বলে আসছি এটা হয়তো বা ফিউচারে মানে নতুন কমিটি এসে সেটা করবে, এটা আমার আশা, আপনার আশা। আমরা নিশ্চয়ই সে বিষয়ে কথা বলবো, নির্বাচন নিয়ে আলোচনা আসবে। আপনার সম্পর্কে যেহেতু শুরু করেছে সেটা শেষ করতে চাই। এই 2025 সালে এসে পেছনে ফিরে তাকালে কোন জিনিসটা মনে হয় যে যদি নতুন করে রিস্টার্ট করা যেত, সেটা আপনি করতেন নিজের জীবনে? কি করতেন চেঞ্জ? কি আবার শুরু থেকে খেলার চেষ্টা করতাম। ওই যে রেকর্ডটা হয়েছে ওই সময়টা, আমার কাছে মনে হয় যে ওই সময় আমাদের বেশি অপরচুনিটি ছিল। এখন 2025-এ এসে আমরা 25 বছর টেস্ট খেলছি, কিন্তু অপরচুনিটি খুব কম। আমাদের সময় মনে হয় অপরচুনিটি বেশি ছিল, যেহেতু অত প্লেয়ার ছিল না। এখন কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসই চায় তার ছেলে মেয়ে তারা ক্রিকেটার হোক। তারা সাকিব আল হাসান, মুশফিক, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, ওদের মতন মুস্তাফিজ বলেন,
ওদের মতন যেন প্লেয়ার হয়। তো আগে কিন্তু এরকম ছিল না। আমরা যখন খেলছি আমাদের রোল মডেল ছিল আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনারা ছিলেন। ওনারা কিন্তু টেস্ট ক্রিকেট খেলেনি, তারা জাস্ট মোহামেডান আবাহনী এই দুইটা টিমে খেলেই কিন্তু সুপারস্টার হয়েছিলেন। তো এখন কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসই চায় যে তাদের ছেলেমেয়েরা খেলুক, কিন্তু আমাদের ওই অপরচুনিটিটা খুব কম। আগে আমরা যত বেশি পেয়েছি, এলাকার প্রচুর খোলা জায়গা ছিল, এখন কিন্তু ঢাকা শহরে কোনো খোলা জায়গাই নেই, মাটি নেই। তো আমার কাছে মনে হয় যে সেই আগের সময় যদি যেতে পারতাম, যে রাস্তায় খেলছি, বড় ভাইদের সাথে খেলছি, ওই জায়গাটা যেতে চাই। মানে আবারও মানে একদম সেই তারুণ্যের কৈশোর পেরিয়ে তারুণ্যের শুরুতে যেভাবে আসলে উন্মুক্ত ছিলেন সেই জায়গাটায় আপনি ফিরে যেতে চান। একইভাবে মানে আমি বলছি যে ক্রিকেট আপনি সুযোগও কিন্তু কম পাননি। আমার দৃষ্টিতে মনে হয় যে বাংলাদেশে আপনার যে জায়গায় যাওয়ার কথা ছিল, আরও বড় জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল, মানে সেই জায়গায় আমার একটা রিগ্রেট আছে যে আপনি বাংলাদেশের প্রথম সুপারস্টার আমরা বলি, কিন্তু সুপারস্টার ওয়ার্ল্ড স্টার হতে গেলে যে জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গায় আপনি যেতে পারেননি। সেটা কি আক্ষেপ আছে কিনা আপনার? ডেফিনেটলি এটা আসলে আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু আমাদের গোল ছিল না যে আমরা টেস্ট খেলবো বা ওয়ান ডে খেলবো। লাকিলি যে আমরা পেয়ে গিয়েছিলাম 97 আইসিসি ট্রফি জেতার পরে, 99 ওয়ার্ল্ড কাপে ভালো খেলার পরে, পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারানোর পরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম। এবং আমিও লাকিলি যে টেস্ট যখনই আমার ডেবু হয়েছে, ওয়ান ডে এবং টেস্ট দিয়ে ডেবু হয়েছে। হ্যাঁ, আমার খালাতো ভাই আফজল আহমেদ পনির ভাই আমাকে সবসময় ছোটোবেলায় স্বপ্নটা বড় দেখতে বলেছিলেন, এবং দেখেছিলাম বলি হয়তোবা ছোটোখাটো কোনো রেকর্ড আল্লাহর মধ্যে হয়েছিল। কিন্তু হ্যাঁ, যেই জায়গাটা যাওয়া উচিত ছিল, যেই প্রতিভা ছিল, ওই জায়গায় যেতে পারি নাই। এটা আমি মনে করি যে গাইডনেস, আমি যদি প্রপার গাইডনেসটা পেতাম তাহলে হয়তোবা যাওয়া সম্ভব হতো। এখন যতটা আমি আমার কোচিং লাইফে আমি যতটা চেষ্টা করি, কারণ আমি আমার লাইফটা নিয়ে আমি চিন্তা করে কাজটা করার চেষ্টা করি যে আমি কি কি মিসিং ছিল, ওই জিনিসটাই আমি চেষ্টা করি যে এখনকার ক্রিকেটার যাদের সাথে কাজ করছি ওইটা দেওয়ার চেষ্টা করি। আমাদের সময় আসলে আমরা টু মেনি গেম খেলে ফেলছিলাম আমার কাছে মনে হয় ওই বয়সে। 2001-এ যখন আমার ডেবু হলো, তারপর থেকে 2006 পর্যন্ত মনে হয় আমি হার্ডলি বাসায় 20-25 দিন ছিলাম। এভরি টাইমই দেখা যেত যে হয় বাংলাদেশ টিম, না হলে এ টিম, না হলে আন্ডার-19। এখন আমি যেটা বুঝি যে কিছু কিছু সময় আপনি খারাপ খেললে আপনাকে রেস্টের প্রয়োজন হয়, যে আপনি বসে চিন্তা করবেন, রিয়েলাইজ করবেন। ওই জিনিসটা ওই সময় আমার সাথে হয়নি। তো এটা এখন এক্সকিউজ দিচ্ছি না, আমি যেহেতু বুঝছি যে আমার কেন আমি ভালো করতে পারিনি, বা আমার উইক পয়েন্ট নিয়ে এগুলো হয়তো আমি বেশি কাজ করিনি। আমি অলওয়েজ আমার স্ট্রং পয়েন্ট নিয়েই চিন্তা করতাম, যে আমার দুর্বলতা যেটা তামিম 2006 আসার পরে তাকে দেখেছি যে উইক পয়েন্ট নিয়ে কাজ করে অনেক ডিফারেন্ট তৈরি করেছে তার পারফরমেন্সে। শুরুর দিকে যদি দেখেন তামিম ইকবাল কিন্তু শুধু ডাউন উইকেট যেই মারতো, তার লেগ সাইডে দুর্বলতা ছিল, সেটা সে কাজ করতে করতে মাস্টার হয়ে গিয়েছে, যে লেগ সাইডে বল হলেই পরে বাউন্ডারি। তো ওই জিনিসগুলো আসলে আমার করা হয়নি আর কি। মানে সেই জায়গাটায় আক্ষেপ। আপনি যেটা বলছিলেন যে এখন যখন কোচিংয়ে আসেন তখন আপনি যাদেরকে কোচিং করান দেন তাদেরকে আসলে এই জিনিসগুলা মোটিভেট করার চেষ্টা করেন, সেটা কি কি? এই যে আপনি যেটা বললেন যে খারাপ সময়ে রেস্ট নেওয়া, কিংবা যে জায়গায় দুর্বল পয়েন্ট সেই জায়গাটায় আরও কাজ করা, এই সবই কি, নাকি আরও কোনো কিছু আছে? না, আরও ডেফিনেটলি মেন্টালি যে জিনিসগুলো আর কি ডিস্টার্ব করে একটা মানুষকে, ওই জিনিসগুলো নিয়ে কাজ করা। যেমন একটা ম্যাচ ভালো করার পরে আমরা কিন্তু সাধারণত কি হয়, আমাদের একমাত্র সাকিব আল হাসানকে আমি দেখেছি যে সে নর্মাল থাকে, আর বাকি সবাই কিন্তু হয় খুব কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট হয়ে যায়, হয় খুব আপনার কেয়ারলেস হয়ে যায়। এই যে জিনিসগুলো, আমি যে জিনিসটা হতো যে ভালো করলে দেখা যেত যে আমার 2-3 রাত ঘুম হতো না। তো এই জিনিসগুলো তো আমার লাইফে যেটা হয়েছে আমি ওইটাই ওদের সাথে ডিসকাস করার চেষ্টা করি, এবং দেখি যে ওদেরও সেম জিনিসগুলো হয়। তো ওইখান থেকেই যেন কীভাবে বের হওয়া যায়, ওই জিনিসগুলো নিয়েই কাজ করার চেষ্টা করি। কার্ডিফে 2005 সালেও কি তাহলে একই রকম হয়েছিল, মানে কয়েকদিন ঘুম হয়নি, যদিও দুইটা ম্যাচের ব্যবধান খুব কম ছিল? হ্যাঁ, আপনার 18 তারিখের পরে 21 তারিখে খেলেছিলাম ট্রেন ব্রিজে। হ্যাঁ, ওই রাত তো ঘুমই হয়নি একদম, যে অস্ট্রেলিয়ার মতন টিমকে হারিয়েছি। এবং আমার আসলে ওই ম্যাচে খেলার আগে প্ল্যানও ছিল না যে আমি ভালো করব, কারণ আমি টেস্ট সিরিজ খারাপ করছিলাম, প্রথম ওয়ানডে তো খারাপ করেছি, ফার্স্ট বলে আউট হয়ে গিয়েছি।
সবচেয়ে মজার যে বিষয়টা ছিল ওই সময়টা কেমন ছিল মানুষ চিন্তা করলে একটু অবাকই হবে। তখনকার চিফ সিলেক্টর ফারুক ভাই ছিলেন এবং উনি আসার আগে উনি টেস্ট সিরিজটা পুরাটাই ছিলেন। তো আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচও ছিলেন। আমি একটা ম্যাচে শোয়েব আক্তারের এগেনস্টে, ডার্বিশায়ারের এগেনস্টে আমরা ম্যাচ উইন করেছিলাম, আমি 45 করেছিলাম। শোয়েব আক্তারকে পুল মেরে 4টা 4 মেরেছিলাম, পিছনে 4টা ফিল্ডার ওইটার মাঝখান দিয়ে। তো ফারুক ভাই আমাকে আসার আগে বলছিল যে তুই 6টা ম্যাচই খেলবি, জাস্ট একটা 50 করিস। আর ওই সময় আমাদের আর কি ইচ্ছাটা এরকম ছিল যে তুমি সব ম্যাচ খেলবে, একটা 50 করে। চাওয়াটাও খুব সীমিত ছিল, কিন্তু উনি জানে যে আমি যদি ভালো করে ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারবো, ম্যাচ জিতবো এরকম। তো জিতার পরে যখন ফোন দিয়ে উনি খুব আর কি প্রাউড ফিল করছে যে না আমি তোমার ব্যাক করছি, জানি যে তুমি ভালো করলে বাংলাদেশ জিতবে। তো অন্যরকম ছিল। পরের দিন যখন আর 2 দিন পরে আবার যখন খেললাম, তো ওয়াইস স্যারকে ফোন দিলাম। তখন আমাদের এক একজনের এক একটা স্বপ্ন ছিল কি যে তুমি 20-25টা রান করে পরের ম্যাচটা সেট হবা, কিন্তু আমার স্বপ্ন তো আসলে এরকম ছিল না। আমি ছিলাম যে না আমি একা ম্যাচ জিতাবো, এরকম কনফিডেন্ট আর কি, আলাদা কিছু করব, না হলে তো আমাকে কে চিনবে। সবাই দেখি যে আমাদের তো আসলে 140-150-এর বল খেলার অভ্যাস ছিল না ওই সময়। তো ওই বলারকে আপনি পুল মারবেন, এইটাও তো একটু ডিফারেন্ট। তো আমি তো দেখতাম যে না ওনারা তো আমাদের যারা সিনিয়র ওনারা তো স্ট্রাগল করতো, তো আমার চিন্তাই ছিল না আমি স্ট্রাগল করবো না, আমি সাহস দেখায় খেলবো। তো স্যারকে ফোন দিলাম যে দেখে শুনে খেলিস। তো প্রথম বলটাই আসলে মারার বল ছিল, কিন্তু দেখে শুনে খেলিস, আমি দেখে শুনে সুন্দর ডিফেন্স করলাম, ব্যাটে লাগলো, মাঝখান দিয়ে বেলস পড়লো না। আমি আচ্ছা তাহলে আজকে আমার দিন, আমি এখন খালি দেখবো আর মারবো শুধু। তো তারপরে মারলেন যে সে একদম পুরো ধ্বংসস্তূপের মতো যে কোনো বোলারই। হ্যাঁ ওই সময় ওইটাই যেহেতু আমার লাইসেন্স, আমি মনে করি যে আজকে আমার দিন, যে আমি ফার্স্ট বলে আউট হতে পারতাম। হ্যাট্রিক বল ছিল, তার হ্যাট্রিক হয়নি, তারা রানও করছে 393 রান। তো এইখানে তো আমার ডিফেন্স করার কিছু নাই, উইকেটও ভালো ছিল। তো আমি যেহেতু সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ সবগুলা কানেক্ট হয়েছিল। পেছনের কথা যেহেতু আসছে, আমরা বলছিলাম যে পেছনে আর কোনো জিনিস কিংবা আর কোনো জিনিস যেটা হয়নি সেটা এখন কোচিং ক্যারিয়ার দিয়ে আসলে পূর্ণ করতে চান, এমন কিছু কি আছে? নিজের পিছনে রিস্টার্ট তো আর হবে না। হ্যাঁ না, যে এখন দেখেন যেহেতু আমি ক্যাপ্টেন্সি খুব আর্লি এজে হয়েছিল, এবং কত বছরে ছিল ওটা? সেটা আমি যখন 2007-এ হয়, তো অলমোস্ট আপনার 22 বছরে আমি বাংলাদেশ টিমের সবগুলা ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছিলাম। আমি একদম ছোটবেলা থেকে খেলা ফলো করতাম। আমার ফেভারিট ক্যাপ্টেন ছিল ফ্লেমিং, সে লম্বা সময়, স্টিফেন ফ্লেমিং, নিউজিল্যান্ডে 10 বছর ক্যাপ্টেন্সি করেছে। তো আমারও ওরকমই স্বপ্ন ছিল যে আমি হয়তো লম্বা সময় লিড করব। এবং ক্যাপ্টেন হওয়ার আগে আমরা ইন্ডিয়া সিরিজে আমি 2 ঘন্টা ক্যাপ্টেন্সি করেছিলাম চিটাগাংয়ে, সুমন ভাই ইনজুর্ডের কারণে নামেনি। তো ওই 2 ঘন্টায় আমার ক্যাপ্টেন্সি যারা দেখেছিলেন সবাই বুঝতে পেরেছেন যে না হয়তোবা আমরা রাইট পার্সনের কাছেই দিচ্ছি এরকম। তো আমি যেটা এখন রিয়েলাইজ করি যে আমার অফ দ্য ফিল্ড আমি খুবই ভালো ছিলাম, আমি বিশ্বাস করি, নিজেরটা নিজেই বলছি। আচ্ছা, কিন্তু সেই গল্প শুনবো। জি, কিন্তু অন দ্য ফিল্ড, আমি অন দ্য ফিল্ড খুবই ভালো ছিলাম। অন দ্য ফিল্ড মাঠে খুবই ভালো ছিলাম। অফ দ্য ফিল্ড যে ক্যাপ্টেন্সির যে রোলটা, ওইটা আমি একদমই ভালো ছিলাম না। আচ্ছা, মানে সেটা কি আপনি বুঝতেই পারতেন না, নাকি ইচ্ছা করেই আসলে আপনার মধ্যে সবার সাথে মিশে চলার এটা কম ছিল, কোনটা? অ্যাকচুয়ালি আমি সারা দিন মাঠে আমার 100% দেওয়ার চেষ্টা করতাম, একদম সবাইকে যেভাবে দেওয়ার সেটা চেষ্টা। মাঠের বাইরে এসে আসলে আবার যে সময় দিতে হয় ওই জিনিসটা আমার ধারণাতেই ছিল না, ধারণা ছিল হয়তো বা আমি করতাম না। এই জিনিসটা আমি একটু আনলাকিও ছিলাম আমি মনে করি ওই সময়টা। যেমন আমাদের হেড কোচ যে ছিলেন উনিও কখনো হেড কোচ ছিল না কোনো টিমের, ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন। তো ওই জায়গাটা আমার মিসিং ছিল। এখন যেমন আমি কাজ করি যেই জায়গায়, আমি চেষ্টা করি যে ক্যাপ্টেনের 2টা পার্ট থাকে, মাঠে এবং মাঠের বাইরে। এবং মাঠের বাইরে কোচ যদি ভালো হয় তাহলে ওই জিনিসটা কিন্তু সুন্দর মতন গুছিয়ে নিতে পারে আর কি। তো সেই জিনিসগুলো আমি এখন কাজ করার চেষ্টা করি। যেই জায়গায় যেমন রংপুর রাইডার্সে আমি কাজ করেছি গ্লোবালে 2 বার, বিপিএলে এবং ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, এবার বরিশালের হয়ে কাজ করছি, এনসিএল T20 এবং ফুড ডেতেও করব। তো
আমি ওই আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার চেষ্টা করতেছি সবার সাথে। মানে একটা দল গড়ে তোলা, সেটা কি আপনার মনে হয় যে ইন্ডিভিজুয়াল, আপনি যেটা বলছিলেন যে আপনি নিজে চাইতেন যে একা দলকে জিতিয়ে দিতে, সে তার চেয়ে আসলে সবার পারফরমেন্সটা কিংবা সবার এক হয়ে থাকাটাকে আসলে একটা দলকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়? ডেফিনেটলি খেলাটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাই কিন্তু কালেকটিভ হয় আর কি, আপনি যদি সবাই একটু একটু করে করেন। এবং আমি বিশ্বাস করি যে 11 জনই খেলবে না, একজন দুইজনই খেলবে আপনার। ওই ওই একজন দুইজনই যেন লম্বা ক্যারি করে, এইটাই আসলে এটা যদি করতে পারে এবং সাথে আশেপাশে আমরা যারা আছি সবাই হেল্প করব, তো ওই জিনিসটাই করার চেষ্টা করছি, কালচারটা তৈরি করার চেষ্টা করছি যে আমাদের কালচারটা কি। আমরা প্র্যাকটিস শেষে হয়তো বা দেখা যায় যে ব্যাগগুলো রেখে দিব, আমাদের টিম বয় ওরা এগুলো নিয়ে যাবে। এটা কিন্তু বাইরের কালচার না, বাইরের কালচার যার জিনিস সেই ইউজ করবে, সে নিয়ে যাবে, সে নিয়ে আসবে। এই জিনিসগুলোই আসলে এখন আমি চেষ্টা করছি যে আমি যেই জায়গায় কাজ করি ওইখানে, যদিও জানি যে এটা এত ইজি না। এত ইজি না। আমি সেটাই পরের প্রশ্নে আসতাম যে প্লেয়াররা আসলে কিভাবে রিয়্যাক্ট করে, কিংবা অনেকেই তো আপনার সঙ্গেও খেলেছে, এখনো আছে সঙ্গে, তারাও আসলে কিভাবে রিয়্যাক্ট করে। রিয়্যাক্ট কি অ্যাকচুয়ালি আমি ওনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি, জানি যে পিছনে হয়তো কথা বলবে, আমি সাথে সাথে তাদের ওই জিনিসটা বলছি যে আসলে পিছনে না বলে এইটাই হওয়া উচিত। যেই মানুষগুলো আমাদের হেল্প করছে ওরাও তো মানুষ, তো ওদেরও একটা রেসপেক্ট দেওয়ার আছে আমাদের। ওইটা আমি যখন সাথে সাথে বলি তখন আর আমার মনে হয় যে তারা পিছনে বাইট করার কোনো কিছু থাকে না, যেহেতু আমি নিজের থেকেই এই সাফারারগুলো হয়েছি বা আমি এই জিনিসগুলো দেখেছি, তো ওইভাবে আমি চেষ্টা করছি আর কি আমাদের কালচারটা চেঞ্জ করার। আমরা বিরতির পর একটা বড় অংশ নিয়ে কথা বলবো ক্রিকেট কালচার নিয়ে বাংলাদেশের। সেটার আগে একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে সামনে ক্রিকেট বোর্ড নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি। মানুষের রাজনৈতিক মতাদর্শই বলি কিংবা পলিটিক্স, যেটা বলে যে খেলার সাথে পলিটিক্স মেলানো উচিত না, সেটা মিলছে, সেটাও দেখছি। আবার দুই সাবেক অধিনায়কের লড়াইও আমরা দেখছি। ক্রিকেট কালচার কি বাংলাদেশে আসলে বদলেছে কিংবা বদলাবে সামনে আপনার মনে হয়? গত 25 বছরের অভিজ্ঞতায় আপনি কি বলেন? লাস্ট 4 মাসে চেষ্টা করছেন আপনি, 4 মাসে যদি বুলবুল ভাইয়ের কাজগুলো খেয়াল করি আমরা, আমি মনে করি যে যেটা আমাদের লাস্ট 15 বছরের লেভেল 3 কোচিং হয়েছিল তারপরে আর 15 বছর হয়নি, সেই কাজটা করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় উনি চেষ্টা করছেন যে ক্রিকেটটা ছড়ানোর। সেটা আগের বোর্ডে কী ছিল আমার কাছে মনে হয় যে জাস্ট ন্যাশনাল টিম কেন্দ্রিক এবং আন্ডার ঢাকার ক্রিকেট কেন্দ্রিক এই ধরনের চিন্তা ভাবনাটাই ছিল, কিন্তু তারাও ঢাকাতে কিন্তু সুযোগ সুবিধাটা তৈরি করেনি। যেটা আমি আশা করব সামনে বুলবুল ভাই আসুক বা যিনি আসুক, তামিম হয়তো বা, আগে তো সবাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসবে, তারপরে হয়তো বা পরের স্টেপটা তো বোর্ড ডাইরেক্টর হয়ে যারাই আসবেন এবং প্রেসিডেন্ট যিনি হন, যেহেতু ফারুক ভাই ফার্স্ট ক্রিকেটার হিসেবে এসেছেন, 9 মাস ছিলেন সাবেক অধিনায়ক, এখন বুলবুল ভাই, এখন যদি বুলবুল ভাইয়ের জায়গায় তামিমও আসে, সেও একজন এক্স ক্যাপ্টেন, তো তাদের কাছ থেকে আমরা ক্রিকেটাররা কিন্তু ক্রিকেটিং যে জিনিসগুলো আমরা আশা করি সেই জিনিসগুলো সার্ভ করলেই কিন্তু সহজ হয়ে যায়। একটা ট্রিকি কোশ্চেন ছিল আসলে যে এবারের ইলেকশনে দুজন আমরা সরাসরি না হলেও, আগে পরিচালক হতে হবে আমি জানি, কিন্তু তারপরেও সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আর তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারদের একজন। মানে আপনি কাকে সমর্থন করবেন? দেখেন, বুলবুল ভাইয়ের যদি 4 মাসের এক্সপিরিয়েন্স দেখি এবং ওনার যদি পুরো কেরিয়ারটা দেখি, যেহেতু আমার রোল মডেল ছিলেন উনি, একদম যখন আমি খেলা শুরু করি আন্ডার 12-এ যখন ছিলাম তখন থেকে বুলবুল ভাই এবং আমি সচিন টেন্ডুলকার এই দুইজনের ব্যাটিং ফলো করে আসলে আমি ব্যাটিং করার চেষ্টা করতাম, এবং মানুষ হিসাবে অসাধারণ। যেই দুইজন মানুষ আমার রোল মডেল, যারাই ওদের সাথে মিশে তারা বলবে যে অসাধারণ মানুষ। তামিম আমার আন্ডারই আসলে তার টেস্ট ডেবু হয়েছিল নিউজিল্যান্ডে, এবং লম্বা কেরিয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেট এখনও ছাড়েনি আর কি। ইন্টারন্যাশনাল হয়তো বা ছেড়ে দিয়েছেন, ডোমেস্টিক কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ দেখলাম, যদি বোর্ড ডাইরেক্টর হয়ে যায় তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য সে চিন্তা করবেন। তো দুইজনের জায়গায় আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স দিক দিয়ে যদি দেখেন যে এই কাজটা কে ভালো করছেন, এই আর কি করতে পারেন, আমার মনে হয় যে বুলবুল ভাই খুবই ভালো করছেন সোফার, যে 4 মাস উনি কাজ করছেন। তামিম যদি বোর্ড ডাইরেক্টর হিসেবে আসে, আমি আশা করব যে সে ক্রিকেটের কিন্তু সবাই আসছেন কেন, সার্ভ করতে বাংলাদেশের বেটারমেন্টের জন্য। বুলবুল ভাই
আইসিসি জব ছেড়ে কেন এসেছেন, ওনার যে এক্সপিরিয়েন্সটা উনি গেদার করেছেন লাস্ট 17-18 বছর আইসিসিতে কাজ করে, সেইটাই কিন্তু উনি সার্ভ করতে এসেছেন। তো তামিমও ডেফিনেটলি আসবেন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করার জন্য, এবং যিনি হন বোর্ড প্রেসিডেন্ট, সেটা তো আসলে 25 জন ডাইরেক্টরের বোর্ডেই হবে, কিন্তু আমি বিশ্বাস করব সবাই এক হয়ে কাজ করবেন। আর আমার মনে হয় যে একটা রেসপেক্ট যে জিনিসটা আছেন, গ্রহণযোগ্যতা যেটা, আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইয়ের গ্রহণযোগ্যতাটা বেশি হবে। আগের প্লেয়ার বলেন, আগের সংগঠক বলেন, এবং রিসেন্টলি যারা আপনি দেখেন 15 বছরে কিন্তু লেভেল 3টা হয়নি, এটা হয়েছে। তারপর ব্যাটিং স্কোর একটা ওয়ার্কশপ হয়েছে, আম্পায়ারদের হচ্ছেন, স্কোরারদের, কারণ উনি এই কাজগুলোর সাথেই ছিলেন এবং চেষ্টা করছেন যে সব জায়গায় যেন যেই জিনিসটা হওয়া উচিত, সব ঢাকা কেন্দ্রিক না হয়ে চারোদিকে। তামিমের একটা ইন্টারভিউ দেখলাম, তার ওই প্রায়োরিটিটা নাই যে ঢাকার বাইরে যে ছড়ানোর ক্রিকেট বোর্ড বা ওই জিনিসটা তার প্রায়োরিটিতে নাই। তার প্রায়োরিটি অন্য অন্য প্রায়োরিটি, যেটা বেসিক, যে সবাই 6-7 মাস, আমি যেটা লাস্ট 7-8 বছর ধরে বলে আসছি যে 6টা মাস যেন সবাই ক্রিকেট খেলতে পারে, সেই ফ্যাসিলিটিস। তো ভালো হবে যিনি আসেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার মনে হয় যে বুলবুল ভাই যেহেতু 4 মাস করেছেন, ওনাকে আরেকটু লম্বা সময় দিলে আরও বেটার হবে। তামিম হয়তো বা যদি বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং সেও 4 বছর 5 বছর কাজ করে, পরের বার হয়তো বা চিন্তা করতে পারে যে না, তার একটা মানে আমি কি এক্সপিরিয়েন্স। বলতে পারি যে আপনি বুলবুল ভাইয়ের সমর্থনে আপনার একটু বেশি? হ্যাঁ, আমি মনে করি যে আমি বা আমাদের আমলের যারা আমরা খেলেছি, আমাদের সিনিয়র যারা, সবাই হয়তোবা বুলবুল ভাইয়ের ফরেই থাকবেন। তাই কি থাকবে? মানে এই প্রশ্নটা এই কারণে করলাম, আমি বললাম যে যদি আপনি ফেয়ার বললেন হয়, যে রেসপেক্টের কথা, কিংবা আপনি বললেন যে তার আইসিসির অভিজ্ঞতার কথা, এগুলো যদি বিবেচনায় নেয় হয়তো বিবেচনা নেবে, কিন্তু নির্বাচনটা কি এরকম? নির্বাচনে আমরা অনেক ধরনের দুই পক্ষই দেখছি। আমি বলছি যে কেউ তার পক্ষে কাউন্সিলর আনার জন্য কিংবা ভোটার আনার জন্য নানা ধরনের পদ্ধতি বেছে নিচ্ছেন। সেটা ঠিক বেঠিকের চেয়েও নীতি নৈতিকতার প্রশ্ন। মানে সেই জায়গাটায় কি আপনার মনে হয় যে সবাই আসলে যোগ্য লোককেই বেছে নেয় নির্বাচনে, যে কোনো নির্বাচনে? এটা তো হয় না, এটা তো যোগ্য, এটা হয় না। এটা যদি হইতো, আপনার পাইলট ভাই এক লাস্ট টাইমে ইলেকশন করেছেন, একটা ভোট পেয়েছেন, এক্স ক্যাপ্টেন হিসাবে একটা ভোট পেয়েছেন, যার সাথে হেরেছেন উনি কখনো ক্রিকেটই খেলেনি, ঠিক না? তো সব সময় যে যোগ্য লোক আসবে এটা আমি মনে করি না। কিন্তু আমার মনে হয় যে যারাই আছেন তাদের এই চিন্তাটা করা উচিত, একটা লোক এত বছর আইসিসিতে কাজ করেছেন, এবং এই 4 মাসে আমার মনে হয় যে যারাও তামিমের ফরে কথা বলছেন, তারাও কিন্তু এই কোর্সগুলোর মধ্যে ছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসে যায় যে আপনি নিজে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় ছিলেন, বুলবুল ভাইয়ের জন্য সেই জায়গাটা ছেড়ে দিলেন। আপনার কথাতেই স্পষ্ট যে আপনি বুলবুল ভাইয়ের জন্য সেই কাজটা করতে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই কাজ করেনি, কিন্তু এর বিনিময়ে কি আসলে আপনি কিছু চেয়েছেন কিংবা চান, এমন কোনো কিছু কি আছে? আপনারা আমার যারা চিনেন জানেন যে আমি কখনোই কোনো বিনিময়ে কোনো কাজ করিনি এখন পর্যন্ত। আমি, হ্যাঁ, নিষেধাজ্ঞা গিয়েছিলাম, ওইটা কিন্তু একমাত্র ক্রিকেটার যে এখন যেটা নিয়ে বেশি কথা হয়, বাংলাদেশের ক্রিকেটটা যেন সেফ থাকে, ক্রিকেটটা যেন সুন্দর মতন খেলা হয়, ওই বিষয়টা তো 2013-তে কিন্তু আমি একমাত্র ক্রিকেটার ওয়ার্ল্ডে যদি দেখেন যে নিজের থেকে স্বীকার করেছি যে হ্যাঁ, আমি অন্যায় করেছিলাম এবং সেটার জন্য পানিশমেন্ট হয়েছে। তো বিনিময়ে তো ডেফিনেটলি না। আমার এই জায়গায় আমি চাইলেই হয়তো বা আমি এই জায়গা ছেড়েছি, আরেক জায়গায় হয়তো বা যদি আমি চাই যে আমি ইলেকশন করব, এরকম আমার কখনোই ইচ্ছা ছিল না। আমার আসলে খেলার মাঠে থাকার ইচ্ছা আমার। আচ্ছা, সেটার জন্য সেটা কোনো বিনিময় না, কারণ সেটা আমার যোগ্যতাই। মানে এখন কি আপনাকে যদি ব্যাটিং কোচ কিংবা এইচপির দায়িত্ব দেওয়া হয়, যেটা আমরা শুনতে পাই যে হতে পারে, সেটার সাথে এটা রিলেটেড হবে না আপনি মনে করেন? না না, এইটার সাথে তো আর এটা না, কারণ আপনি যদি আমার কোয়ালিফিকেশন দেখেন যে আমি লেভেল 3 2 বছর আগে করেছি। এমন না যে আমি জানি যে আমি কোচিংয়ে আসতে হলে কিন্তু আমার এই সার্টিফিকেটগুলো লাগবে, এবং আমার প্রায় 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং এখনও আমি ক্রিকেট খেলছি। এই এখন যে স্ট্যান্ডার্ডে খেলা হয়, এই স্ট্যান্ডার্ডে আমি ইংল্যান্ডে কিন্তু একই সাথে মাহমুদুল্লাহ আমরা একসাথে খেলে আসলাম, মোসাদ্দেক, তারা যারা রেগুলার প্লেয়ার, ওদের সাথে আমরা ইংল্যান্ডে একসাথে খেলছি। তো ডেফিনেটলি আমি তো কোনো বিনিময় তো কোনো না, এটা জাস্ট আমার যেহেতু আমি করার ইচ্ছা নেই আমার, কখনোই
কোনো বড় জায়গায় যেতে হবে এরকম না, জাস্ট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আর কি খেলার আপনি মধ্যে। পারেন কিংবা যে জায়গায় আপনার আসলে আগ্রহ আছে। আগ্রহ আছে। ব্যাটিং কোচের কথা আমি বলছিলাম, আপনার কি সেটাই আগ্রহ আছে? ন্যাশনাল টিমের সাথে কাজ করার আগ্রহের কথা আপনি আগেও বলেছেন যে বাংলাদেশ দলের সাথে কাজ করতে চান, কিন্তু সেটা কোন ফরম্যাটে কিভাবে? দেখেন, আমি যদি চাইতাম হয়তোবা যে আমি ক্রিকেট বোর্ডের জব চাই, তাহলে কিন্তু আমি অনেক আগেই অনেক হয়তো আগে পেতেন না, পেতাম, এটাও সত্যি। কিন্তু আমি কিন্তু কখনোই চাই না, কারণ আমি বাইরে ভালো আছি। ক্রিকেট বোর্ডে যারা আছেন ওনারা কিন্তু ভালো নাই আর কি, জাস্ট ওনারা একটা জব নিয়ে আসছেন, কিন্তু ওই জবটাও কিন্তু একটা যারা ক্রিকেট বোর্ডে জব করেন, একটা ফার্স্ট ক্লাস টিমের কোচ, তা আফতাবের মতন প্লেয়ার সে কোচিং করিয়ে চলে গিয়েছেন। কারণ কি, আপনি 45 ডেজ কাজ করছেন, আপনাকে সম্মানই দেওয়া হচ্ছে 45,000 টাকা। এখনকার যুগে আপনি এটা তো কোনো সম্মানই হতে পারে না। কেন না, ক্রিকেট বোর্ডে জব করে এই কারণে। তো আমি তো বাইরে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি 4-5 মাস ক্রিকেট খেলছি, এনজয় করছি, আমি যেটা ভালোবাসি সেটা করছি, এখানে এসে কোচিং করানোর চেষ্টা করছি। তো আমি আসলে এরকম যে না আমার চাই ওইটাই লাগবে, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, মানে সুযোগ আসলে তখন ভেবে দেখবেন নিশ্চয়ই। ডেফিনেটলি, হ্যাঁ, যেহেতু আমার এক্সপিরিয়েন্স দেখেন, কোনো আপনি দেখেন সুজন ভাই বলেন, সালাউদ্দিন ভাই, ওনারা কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোচিং করায় নাই কখনো। এই যে এত লম্বা কেরিয়ার, কখনোই কিন্তু ওনারা যদি লাস্ট 15 বছর এই দুইজন কোচ যদি ফার্স্ট ক্লাসে কোচিং করাতো, তাহলে কিন্তু আমাদের কোচদের স্ট্রাকচারটাই ডিফারেন্ট হইতো। এখন এসে বলা লাগতো না। এখন আমি খেলা ছেড়ে এসে এই কথাগুলো বলছি, সবাই ভাবছে আমি খেলা ছাড়ার পরে কোচিং করাবো বলে আমি বলছি যে সবার জন্য না। এটা তো আমি সবসময় মনে করি যে আপনি সবাইকে সমানভাবেই দেখতে হবে। একটা টিমের হেড কোচকে যদি আপনি এই সম্মানই দেন, তাহলে তো কাজ হবে কিভাবে? এখানে তো সম্ভব না। এটা সুজন ভাইরা যদি করতো ওই 15টা বছর, যে না আমরা ফার্স্ট ক্লাসে কাজ করব, ফার্স্ট ক্লাসে ভালো মানের কোচ নিয়ে আসবো, ফার্স্ট ক্লাস টিমে কি কি হওয়া উচিত, বাইরের দেশে কি কি হয়। আমি যেহেতু ডার্বিশায়ারের সাথে 2 দিন ছিলাম, মিকিয়ার্ট হেড কোচ ছিল, তো আমি দেখে এসেছি যে তাদের কি সেট আপটা থাকে। হেড কোচ, ব্যাটিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, বোলিং কোচ, ট্রেনার, ফিজিও, ম্যানেজমেন্ট, সব যেটা ন্যাশনাল টিমে আপনি যেই ফ্যাসিলিটিসটা আপনি দিচ্ছেন একটা ফার্স্ট ক্লাস টিমে, সে ফ্যাসিলিটিস থাকবে। তো আমরা এখানে কি করছি, আমরা জাস্ট একটা হেড কোচ বানাই, একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই, ফিজিও ট্রেনার দেই, আর 2-3টা বয় দিয়ে দিই। এই হলো আমাদের ফার্স্ট ক্লাস টিমের স্ট্রাকচার। তো এই তাও এটা জাস্ট 3 মাসের জন্য। 3 মাসের জন্য আপনি জাস্ট এই খেলাটা হলো শেষ, কিন্তু কোচের কন্ট্রাক্টটাই হওয়া উচিত পুরো 1 বছর হবে, আপনি 3 মাস খেলা শেষ, তারপরে হয়তো ফার্স্ট ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, বিপিএল খেলছেন, পরে যে 6টা মাস আপনি ফ্রি আছেন, আপনি হয়তো বা 1 মাস ব্রেক দিয়ে আপনি এই 5টা মাস তাদের নিয়ে কাজ করবেন। এইভাবেই তাহলে আপনার প্লেয়ারদের ডেভেলপমেন্টটা হবে। আমাদের কি হয়, একটা এনসিএল শুরু হবে 1 মাস আগে, একটা ফিটনেস ট্রেনিংটা হবে, আপনার কি 1400 মিটার দৌড় দিতে হবে 6.5 মিনিটে, এই ট্রেনিং করাচ্ছে। হঠাৎ করে আপনি এই ট্রেনিংয়ের জন্য, এটা তো এইভাবে না হয় না, এটা 4 মাসে একটা প্ল্যান থাকবে, তুমি আস্তে আস্তে আজকে স্কিল করবা, কালকে ফিটনেস করবা, আরেকদিন স্ট্রেংথ করবা, এইভাবে ট্রেনিংগুলো হয়, যেইটা মিসিং। আমি আশা করি যে নতুন বোর্ড যখন আসবে, মানে আশা তো করেন, কিন্তু এটা কি আসলে সম্ভব? এত 25-30 বছরে এই আঞ্চলিক ক্রিকেট, রিজিওনাল ক্রিকেট কিংবা ক্রিকেট বিকেন্দ্রীকরণ, এই শব্দগুলো শুনতে শুনতে আমরা এতটাই আসলে অভ্যস্ত হয়ে গেছি যে কোনোটার বাস্তব মুখ দেখিনি। আমি ধারণা করি বুলবুল ভাইয়ের মেন প্রায়োরিটি কিন্তু এইটাই আর কি। উনি যদি আসার পরেই ওনার যে ট্রিপল সেঞ্চুরির যে প্ল্যানটা বলছেন, যে প্রজেক্টটা, এটার মধ্যে, এবং যেহেতু ওনার সাথে আমার রেগুলারই কথা হয়, এবং ওনার যে থিঙ্কিং, আমাদের যে পজিটিভ থিঙ্কিং, এই বিষয় নিয়েই কিন্তু আলাপ হয় যে কিভাবে আমরা ফার্স্ট টিম, সেকেন্ড টিম, একটা বরিশালের যেমন এখন আমরা 15 জন খেলছি, আর বাকি 15 জন যে বসে আছে ওরা যেন খেলতে পারে, এই অ্যারেঞ্জমেন্ট নিয়েই কিন্তু আমরা আলাপ করি। আপনার বরিশাল টিমেই তো বরিশালের প্লেয়ার কয়জন? না, এই বছর যেমন আমি হেড কোচ হওয়ার পরে বরিশালে 13 জনই, 15 জনে 13 জন আমার, আচ্ছা, জাস্ট 2 জন খালি আউটসাইড। যেহেতু আমার ফাস্ট বোলার যেগুলো, ওগুলা প্রিমিয়ার ডিভিশনে খেলেনি বলে আমি 2টা বাইরের থেকে নেওয়া হয়েছে, মিশু এবং মেহেদি, এইচপির প্লেয়ার। মিশুও বাংলাদেশ টিমে খেলেছে, চিটাগাংয়ে খেলতে পারছেন না, স্কোয়াডে নাই। আমি কিন্তু 2টা প্লেয়ার নিয়েছি, আর বাকি 13 জনই কিন্তু বরিশালের। আচ্ছা, তার মানে বরিশালের প্লেয়ার বাড়ছে আপনি মনে আগের চেয়ে? অবশ্যই। আপনি নিজেও তো একসময় বরিশালে আমি খেলেছেন। লাস্ট 3 ইয়ার্স বরিশালের হয়েই কিন্তু খেলেছি, জি। এবং লাস্ট 2 ইয়ার্স আমি খেলার বাইরে চলে গিয়েছিলাম, এখন আবার এসেছি কাজ করতে। তো
এইটাই এবং ওদের প্লেয়ার কিন্তু আছে, এমন না যে প্লেয়ার নাই, কিন্তু তারা খেলার অপরচুনিটি পায় না। তো আপনার নেক্সট ইয়ার আমি আশা করি যে হয়তোবা বুলুল ভাইয়ের সাথে আমি এটা নিয়ে আলাপও করেছি যে নেক্সট ইয়ার কীভাবে আপনি এটা চালু করতে পারবেন, এটা বিগ চ্যালেঞ্জ হবে। এটা সম্ভব, আপনার জাস্ট গ্রাউন্ড দরকার, জাস্ট 2টা এক্সট্রা গ্রাউন্ড হলেই কিন্তু যেই বাকি 8টা ডিভিশনের ধরেন 10টা করে প্লেয়ার যদি নেয়, 80টা প্লেয়ার আপনি 4টা টিমে বা 5টা 6টা টিমে করে, জাস্ট আমাদের অনেক কোচ কিন্তু কাজ করছেন না এনসিএলে, যারা বেতনভুক্ত, কারণ এনসিএলে 8টা টিমে সবাই কিন্তু কাজ করছেন না। ওনাদের আবার ওই দায়িত্ব দিয়ে দিবেন বা আমরা ওই দায়িত্বে চলে যাব, ওনারা এটাতে যাবেন যে আমরা ওই টিমটা দেখবো, ওইখান থেকে যারা ভালো করবে ফার্স্ট টিমে যাবে, যেটা হয় সব জায়গায়। আশা করি যে নেক্সট ইয়ার থেকে এটা হয়ে যাবে। সেটাই কালচার। এই মানে প্লেয়ার সংকটটা আমরা এখন খুব প্রকট আকারে ন্যাশনাল টিমে দেখছি যে কোয়ালিটিফুল প্লেয়ার নাই। প্লেয়ার আছে, সংখ্যায় আছে অনেক, কিন্তু কোয়ালিটিফুল প্লেয়ার নাই। সেইটা কি আসলে ওই জায়গা থেকে আসবে আপনার মনে হয় সেকেন্ড টিম হলে, কিংবা ক্লাবগুলোর সেকেন্ড টিম চালু হলে? ডেফিনেটলি আমি মনে করি যে সেকেন্ড টিম যদি আমরা তৈরি করতে পারি সব জায়গায়, তখন আপনার কম্পিটিশনটা বাড়বে এবং কোয়ালিটি প্লেয়ারগুলো বাড়বে এবং ম্যাচের সংখ্যা বাড়বে। দেখেন আমি 4.5 মাস ছিলাম ইংল্যান্ডে, আমি 70টা ম্যাচ খেলে এসেছি, সপ্তাহে আমি 4টা-5টা ম্যাচ করে খেলেছি। আমাদের এখানে আমি একদিন ফেল করতেছি, পরের দিন আবার পারফর্ম করে ভালো, আরেক দিন ফেল করছে আর পরের দিন, কিন্তু আমাদের এখানে আপনি দেখেন অপরচুনিটি নাই, আপনি একদিন ফেল করছেন আবার কবে খেলবেন ঠিক নাই। এই আপনার যত বেশি ম্যাচ খেলার অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, তখনই আসলে প্লেয়াররাও বুঝতে পারবে যে আসলে আমি কোন জায়গাটা আছি। আমাদের ম্যাচের সংখ্যাই কি, আপনি দেখেন এনসিএলে আমরা এখন খেলবো হয়তো বা 7টা ম্যাচ, তার মধ্যে একটা বৃষ্টিতে চলে গিয়েছে, হয়নি, তো 6টা ম্যাচের পরে যদি আমরা সুপার 4-এ যাই, ওইখানে একটা ম্যাচ এবং ফাইনালে একটা ম্যাচ, তো 6 আর 2 8টা ম্যাচ খেলবেন T20। এটা কি এনাফ? 8টা ম্যাচ কি এনাফ না। এইটাই আপনি ফার্স্ট ক্লাসে 7টা ম্যাচ খেলবেন, এইটাও কি এনাফ? দেখা যাবে বৃষ্টিতে 2টা। তো ম্যাচের সংখ্যাটা বাড়াইতে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ের যে সিস্টেমগুলো আগে ছিল, ওই জিনিসগুলো যদি তৈরি করতে পারে, তখনই আসলে যত বেশি ম্যাচ খেলবে তাদের আমাদের প্লেয়ারদের অপরচুনিটি বেশি হবে। আমরা কাদের খারাপের থেকে খারাপ যারা, তাদের সিলেকশনটা করি, ঠিক না? যে ও খারাপ করছে, ও আরেকটু ভালো করছে খারাপের থেকে, আচ্ছা ওরে নিয়ে নিই। কিন্তু যখন বেশি ম্যাচ খেলবেন তখন কিন্তু পারফর্ম করবে, প্লেয়াররা প্রচুর পারফর্ম করবে। এখনকার অবস্থায় যদি বলি যে আপনি এশিয়া কাপ চলছে, আপনি নিশ্চয়ই দেখেন যে এশিয়া কাপে বাংলাদেশ একটা খুব কঠিন অবস্থার মধ্যে ছিল, সুপার 4-এ যাবে কি যাবে না। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর ভর করে সেটা যেতে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে আসলে বাস্তবতা কি এটাই কিনা যে আমরা 140-50-এর বেশি করতে পারি না, এটাই আমাদের একদম সত্যিকারের শক্তির জায়গা। আমরা যদি 160-70 করি কোনোদিন, সেটা আমাদের জন্য একটু এক্সট্রা অর্ডিনারি। মানে এটা কি আসলে রিয়েলিস্টিক ওয়ে কিনা? এবং বাংলাদেশের ক্রিকেট আসলে এমনই, আমরা যতই হোমে কিংবা ওয়েতে সিরিজ জিতি, বৈশ্বিক আসলে আমরা ভালো খেলতে পারি না, মহাদেশীয় আসলে আমরা ভালো খেলতে পারি না। এটা মেনে নেওয়ার উচিত কিনা আমাদের? ডেফিনেটলি এটা তো মেনে নিচ্ছি বলেই কিন্তু হচ্ছে, ঠিক না? এভরি টাইম আমরা মেনে নিচ্ছি এবং পরের টুর্নামেন্টের জন্য ওয়েট করছি। আশা করি যে সামনে হয়তো বা এইটা চেঞ্জ হবে, যেমন ভালো উইকেটে খেলাটা। আমরা কিন্তু দেখেন যাওয়ার আগেও কিন্তু ভালো উইকেটে খেলতে পারিনি, এবং আমাদের ওই কালচার থেকে বের হয়ে আসবে যে হারার যে ভয়টা, এইটা থেকে বের হয়ে আসতে হবে। যে আমরা নেদারল্যান্ডের সাথে ম্যাচ খেলছি, আমরা ফার্স্ট অফ অল ইনশিওর করতে চেয়েছি যে আমরা সিরিজটা উইন করব, তারপরে আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। এইটা না করে আমাদের কি বেটারমেন্ট হওয়া হইতো, যে না আমরা আগে ব্যাটিং করে ব্যাটিং প্র্যাকটিসটা করা উচিত, বড় রান করে প্লেয়ারদের কনফিডেন্সটা নেওয়া উচিত। ওই জিনিসটা আমরা করতে পারিনি কেন? যদি আমরা হেরে যাই, এই হারার কনফিডেন্সটা তো আরো নেমে যাবে, সেটাই ভয়। এটার জন্য কি হয়, এটার জন্য আপনার সব জায়গায় পজিটিভ লোকটা লাগবে, যে একদম মাথায় যে লোকটা আছেন, যে বোর্ড প্রেসিডেন্ট, উনি যদি ওই পজিটিভ মাইন্ড হয়, এবং আমাদের সবাই হইতে হবে, শুধু উনি একা না, সবাই মিনস আমি বলতেছি যে জার্নালিস্ট যারা আছেন সবাই, বুলুল ভাই কিন্তু সবসময় একটা কথা, যে আমরা সবাই এক, আপনাদের একটা পার্ট, আমাদের একটা পার্ট, প্লেয়ারদের একটা পার্ট, সবাই যদি এক না হয় একমত, তাহলে কিন্তু সমস্যা। আমরাই কোশ্চেন করতেছি কেন আমরা ব্যাটিং করি, কিন্তু হারলে আবার কালকে ওই দিন রাতেই আমরা এমন এমন হেডলাইন দিয়ে নিউজ করি, তখন কিন্তু সাহসটা পায় না যে যারা ওই জায়গাটায় আছেন। মানে সেই জায়গাটা আছে, কন্ট্রোভার্সি আছে, আমি একমত আপনার সাথে। এমনিতে আবার একটু ফিরে আপনার ব্যক্তিগত জীবনে আমরা আবারও আসতে চাই, যে এমনি ক্রিকেটের বাইরে পারিবারিক জীবনের সময়টা কেমন কাটছে? আপনি এখন অনেক স্টেবল কিনা? মানে না, আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভাগ্যবান যে আমি একদম শুরুতেই, আমরা 2 ভাই 1 বোন,
আমার বাবা মারা গিয়েছেন 9 বছর হলো। আমার মেয়ে হওয়ার 15 দিন পরে আজকের দিনই মারা গিয়েছেন। উনি খুবই খেলার পাগল ছিলেন। তো আম্মা এখনও আছেন আমাদের সাথে, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার 1 মেয়ে 1 ছেলে, ভাইয়ার 2 মেয়ে 1 ছেলে, আমার বোনের 1টা ছেলে। তো আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। লাস্ট 2 বছর ধরে আসলে যখনই কোচিংয়ে আসছি টাফ টাইম যাচ্ছে আর কি। একদম প্লেয়ার হলে কি হয়, আচ্ছা একটু লেট করে যাওয়া যায় বা আজকে গেলাম না, কিন্তু কোচ হিসাবে আমার কাছে মনে হয় যে আমি আমার কোচিংটা একদম ছোটোবেলায় আমি যেভাবে বড় হয়েছি, যে স্যার থাকলে, ওয়াইস স্যার থাকলে আমি কেমন ফিল করতাম, দৌলত স্যার আমাদের ফিল্ডিং করাতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে, উনি থাকলে আমরা কেমন ফিল্ডিং প্র্যাকটিসটা করতাম, আর ওনারা না থাকলে আমরা কেমন অ্যাটিটিউড থাকতো, ওই জিনিসগুলো কিন্তু আমার ব্রেনে আছে। এবং আমি যে মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, ওই যে স্ট্রাগলগুলা সব কিছু আমার আল্লাহর রহমতে মনে আছে। তো আমি যখন এই কারণে আমি কোচিংও যখন যাই চেষ্টা করি যে সবার আগে যে সবাই শেষে বের হওয়ার চেষ্টা করি, কারণ আমি যতক্ষণ থাকবো জানি যে ওরা অনেক বড় প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, কিন্তু ওদের অ্যাটেনশনটা একটু ডিফারেন্ট থাকবে। যখনই কেউ থাকবে না তখন অ্যাটেনশন, আমাদের কালচারটা একটু ডিফারেন্ট। অন্য দেশে কী হয়, অন্য দেশে আসলে 1-to-1 প্র্যাকটিসটা হয়, টিম প্র্যাকটিসটা খুব কম হয়। 4 জন আসবেন, প্র্যাকটিস করবেন। যেমন ইংল্যান্ডের কালচারটা আমি যেটা দেখলাম যে 4 জন 4 জন করে এসে একজন ব্যাটিং করছেন, 3 জন বল করছেন, সবাই সবাইরে বল করছেন। আমাদের এখানে কিন্তু আপনি যদি দেন, আপনি সারাদিন ব্যাটিং করবেন, আপনি বোলিং পারলেও বল করবেন না, যে বলবে যে ভাই আমার আজকে এইটা সমস্যা, কিন্তু ব্যাটিং কিন্তু মিস নাই। তো আরেকজনের যে হেল্প জিনিসটা আমাদের খুব কম এই দেশে। তো সেটেলমেন্ট খুব ভালো আমার ফ্যামিলি নিয়ে, সময় খুব কম দেওয়া হচ্ছে বাচ্চাদের। যেই সময়টা, যেমন এবার ইংল্যান্ডে তাদের নিয়ে যাই নাই, কারণ আমি উইকলি 4 ডে 5 ডে ম্যাচ খেলেছি। তো দেখা যায় যে সকালবেলা ড্রাইভ করে যাই, 2 ঘন্টা ড্রাইভ করে খেলে আবার 2 ঘন্টা আসি, আস্তে আস্তে দেখা যায় রাত 12টা বেজে যায়, ওরাও বোর হয়ে যায়। সেই কারণে এবার তাদের নেই, আমি প্রচুর গেম খেলেছি, প্রচুর 1-to-1 কোচিং করিয়েছি। তো এখন এসেছি, এসে যতটুকু সম্ভব সময় দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো। ইংল্যান্ডের কথা বারবার আসে, ইংল্যান্ডে গিয়ে সাকিবের সাথে দেখা হয়েছে না? না, সাকিবের সাথে আমার ইংল্যান্ডে দেখা হয়নি, কারণ আমি থাকি পোস্টমাউথে, সে ছিল লন্ডনে। এবং আমার বললাম না যে এভরি উইকে 4-5টা খেলা ছিল, তো খেলা শেষ করে আবার যাব ওইখান থেকে, আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর যদিও টাইমিংটা খুব ভালো, যে 2 আওয়ার্স বলবে 2 আওয়ার্সই যেতে পারবেন, কিন্তু দেখা হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে দেখা হয়েছিল। আমরা যেহেতু গ্লোবাল টি20তে সেও খেলেছিল দুবাই ক্যাপিটালস, এবং আমি ছিলাম রংপুর রাইডার্স, একসাথে আমরা ডিনারও করেছি 2-3 বার। মানে কথা হয়েছে মানে খেলা নিয়ে? হ্যাঁ, কথা তো ডেফিনেটলি মানে কি মানে সাকিব তো ফিরতে চায়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আসতে পারছে না। হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন, এটা একদম সিম্পল, এটা সবাই জানে যে যেহেতু সে একটা দলে হয়েছিলেন এবং সেই দলটা এখন নাই, তো এটা কিন্তু এইটা আমার কাছে মনে হয়েছিল, কিন্তু আমি যত সহজভাবে চিন্তা করি জিনিসটা হয়তো অত সহজ না। যেমন আমিও বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে তুই ওই সময় চলে আসলে তুই টেস্ট ম্যাচটা খেলতে পারতে এবং কোনো কিছু করতে পারতো না। কিন্তু ও বলে, না ভাই, আপনি যত সহজভাবে দুনিয়া চিন্তা করেন এত সহজ আমার মনে হয় না, হয়তো সেই কারণেই আসে নাই। মানে কোনো একটা ঝামেলা হয়ে গেলে তখন আরো একটা সেটাই, যেহেতু তার ফ্যামিলি পুরাই আমেরিকাতে আছে, এত সুন্দর সুন্দর বাচ্চা, তো ওদের আসলে ছেড়ে ডিফিকাল্ট হতো, সেই চিন্তা থেকে সে হয়তোবা আসে না। কিন্তু আমি আবার সহজভাবেই, আমার কাছে মনে হয়েছিল ও যেই মানের প্লেয়ার, যেই রেকর্ড তার, এবং যেই ভালোবাসাটা আছে সাধারণ মানুষের, আমার কাছে মনে হয়েছিল যে ওই সময় আমি মনে করি যে ও আসলে হয়তোবা আমরা যারা আছি আমরাই ওর পরে থাকতাম, যে না ও খেলবে এবং খেলে হয়তোবা চলে যাবে, কিন্তু অত সহজ হতো না মনে হয় বলেই হয়তোবা সে আসে না। হয়তোবা জিনিসটা আমরা যেভাবে ভাবি, কিংবা সবাই যেভাবে, অনেকে যেভাবে ভাবে সেভাবে নয়। কিন্তু প্লেয়ার হিসেবে তো সাকিব অন্যরকম, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ডেফিনেটলি, একদমই সন্দেহ নেই। যেভাবে সে স্ট্রাগল করছিল লাস্ট 2টা বছর ধরে ভিশনে, সে কিন্তু চেষ্টা করছেন রিকভার করার জন্য, কত কিছু দিয়ে ট্রাই করছেন, এবং এখন কিছু কিছু জায়গায় দেখছি যে এভরি 2-3 ম্যাচ পরেই একটা ভালো ভালো ইনিংস আমরা দেখতে পাচ্ছি। সে কিন্তু কন্টিনিউ খেলে যাচ্ছেন। এইটাই দেখেন, আমি যেটা মনে করি, ন্যাশনাল টিমে তো আপনি খেলতে পারছেন না, কিন্তু যেহেতু আপনি এই খেলাটা ভালোবাসেন, আপনি সব জায়গায় খেলতে পারছেন,
এটাতেও কিন্তু হ্যাপি আছে আমি মনে করি। গ্লোবাল টি-20 খেলছে এখন, এই যে আটলান্টা ফায়ার, আমেরিকায় খেলছেন এই মুহূর্তে, হয়তো বা কানাডা লিগে পরবর্তীতে দেখবো জি, আমরা, কিংবা খেলাটা হলো ইম্পর্টেন্ট ন্যাশনাল টিমে। হ্যাঁ, ওইটা তো মিস করবে সবাই, কিন্তু সে বাংলাদেশের বাইরে যে সব খেলাই খেলতে পারছেন, এটা তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ। না, অবশ্যই। এই ক্রিকেটের জনপ্রিয়তা কি বাংলাদেশে একটু কমেছে? মানে আমার মনে হয় যে মানুষ বাংলাদেশের পারফরমেন্সই বলি কিংবা বেশি খেলার কারণেই বলি, ক্রিকেটের প্রতি একটু দেখেন, আমি মানুষ হয়তো ভাবে, কিন্তু আমি যেহেতু 4 মাস ছিলাম ইংল্যান্ডে, একটুও কমে নেই আর কি। সবাই বলে যে কি খেলতেছে, কিন্তু আবার সবাই কাজ ফেলে কিন্তু পুরা খেলা দেখে, যার সাথে খেলে পুরা খেলা দেখে। তো এই জায়গাতে আমার মনে হয় যে জনপ্রিয়তা কমে নেই, হয়তোবা একটু হতাশ। আমাদের পারফরমেন্সটা যেই জায়গায় যাওয়া উচিত ছিল, অন্য অন্য টিম যেভাবে এগোচ্ছে, আমরা হয়তোবা এগোতে পারছি না, এইটার জন্য একটু হতাশ। কিন্তু জনপ্রিয়তা কমে নেই, কারণ এখন যদি দেখি দেশের বাইরে ইংল্যান্ড, আমেরিকা, ওই জায়গাতে কিন্তু আগে এত খেলা হতো না, এখন এত ক্রিকেট হয়। তো জনপ্রিয়তা যদি কমতো তাহলে তো আর এই খেলাগুলো হতো না। না, সেটা তো অবশ্যই। কিন্তু বাংলাদেশ যে ধরনের মানুষের সাপোর্ট পায়, ধরেন আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা, ছোট ছোট দেশ, কিংবা এত সুযোগ সুবিধাও আসলে আছে কিনা, তারা আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের আসলে আরো সামনে এগোনো উচিত ছিল কিনা? ডেফিনেটলি ছিল। আসলে লাস্ট 15টা বছর কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। আপনি যেটা যদি দেখেন, একদম খালি চোখে যদি দেখেন, আমি ঢাকার ছেলে, আমার বাসা হলো গ্রামের বাড়ি কুমিল্লা বানসারামপুর, কিন্তু আমি কিন্তু থাকি ঢাকায়, এখন 6 মাস বয়স থেকে আমি ঢাকায়। তো ঢাকাতে আপনি বলেন যে ঢাকার যারা খেলে, ঢাকা মেট্রো বা ঢাকা ডিভিশনে যারা খেলে, তাদের কি ফ্যাসিলিটিস দিচ্ছি আমরা? একটা ইনডোর নাই। আমার মনে আছে যে আমি যখন আন্ডার-12-এ প্র্যাকটিসে যেতাম ধানমন্ডি আবহানী মাঠে ইনডোরে লাইটের নিচে, আমার কাছে মনে হতো যে ওয়াও, আমি কোথায় ব্যাটিং করতেছি। ওই সুযোগ সুবিধাটা তো এখন পাচ্ছে না। আপনি কয়টা ইনডোর আছে যে আপনি প্র্যাকটিস করবেন? যেখানেই যান অনেক এক্সপেন্সিভ। হয়তোবা বসুন্ধরাতে এখন করেছেন, মাস্কোতে একটা আছেন, আর মিরপুরে, ঠিক না? ইনডোরের ফ্যাসিলিটিস তো নেই। এই যে বৃষ্টির সিজনে যদি আপনি প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস করার কোনো জায়গাই নেই। ঢাকার বাইরেও ওই ফ্যাসিলিটিস নেই। তো লাস্ট 15 বছর সুজন ভাই, লাস্ট কয়েকদিন দেখছি যে উনি সব এখন বলছেন, খালেদ মাহমুদ সুজন ভাই, যে মাঠ তৈরি করার জন্য। ওনারা থাকাকালীন তো কিছু করতে পারে না, মাঠ ইনডোর তৈরি করতে পারে নাই, ঠিক না? এখন উনি বারবার বলছেন যে বুলুল ভাইয়ের কোনো কাজ দেখছি না, উনি কেন এটা পাস করছেন না। লাস্ট 15 বছরে ওনারা তো পারে নাই, উনি 3-4 মাসে এসেই আর কি, ওনারা যে 15 বছরে পারে না, ওইটা উনি এখন 3 মাসেই করে দেওয়ার জন্য বলতেছেন, ঠিক না? তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব যে বুলুল ভাইরা যদি আসেন, ওনারা হয়তো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, যে ফ্যাসিলিটিস তৈরি করা, যেন আপনি বৃষ্টির সিজনে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি থাকি বনশ্রী থেকে মিরপুরে যেতে লাগে 2-2.5 ঘন্টা। আশেপাশে যদি কোনো জায়গা ইনডোর থাকতো তাহলে। এবং মিরপুরের একটু নিয়েও প্রশ্ন আছে, ওইটাও যে এখন খুব স্ট্যান্ডার্ড, এখন সেই 2006-এ আপনি করা হয়েছে, এখনো ওই একই জিনিসই আছে, কোনো ডিফারেন্ট কিছু নাই কিন্তু। তার মানে আপনি দেখেন 2025-এ এসে ওই 2006-এর জিনিসই আমরা ইউজ করছি, কোনো ডিফারেন্ট কিন্তু তৈরি হয়নি। আর ঢাকা শহরের অন্য জায়গাগুলোতে তো হয় নাই একদম। মানে সেই জায়গাগুলো আপনি ফ্যাসিলিটিসটা বাড়ানো হলো প্রথম কাজটাই। আমিও যেহেতু বুলুলের সাথে বলেছিলাম যে আপনি এই ইলেকশনের আগে যদি সম্ভব হয় 10-12টা ইনডোরের ঘোষণা দিয়ে দেন, যে আমি ঢাকা শহর বা এদিক ওদিক ইনডোর। তো তখন আমার বলতেছে যে আমি রংপুরে অলরেডি পারমিশন দিয়ে দিছে, যে রংপুর গার্ডেন, যে মাঠটা ক্রিকেট গার্ডেন, ওইখানে পুরা ফ্যাসিলিটিস তৈরি করার জন্য আরও কিছু কিছু জায়গায়। তো আমি যেমন বললাম যে ঢাকাতেও দেন, ঢাকার যেহেতু আমাদের অনেক প্লেয়ার, ওদের সুযোগ সুবিধাটা বাড়ানোর জন্য। এবং ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার আসলে কেউই কোথাও প্র্যাকটিস করতে পারে না ওইভাবে, না, কখনো কোথাও করতে পারে না, ওয়েট করতে হয়। দেখা যায় যে মহিলা টিম প্র্যাকটিস করছে, ন্যাশনাল টিম প্র্যাকটিস করছে, বা আন্ডার-19, তারপরে যে আপনি ফার্স্ট ক্লাস টিম যে প্র্যাকটিস করে। যদিও রিসেন্টলি দিচ্ছেন, আমরা বরিশাল টিম মাশাআল্লাহ পাচ্ছি, ইনডোরগুলো পাচ্ছি। তো কিন্তু বেশি সুযোগ সুবিধা দরকার। একদমই শেষের দিকে চলে এসেছি। মানে ক্রিকেট নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি? বাংলাদেশ কি কখনোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না? এই প্রশ্ন তো সবারই থাকে, আমাদেরও আছে, যে বাংলাদেশ কখনো কি পারবে না? অবশ্যই পারবে, যদি আমরা সুযোগ সুবিধা দেখেন। ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কবে? 2019-এ। তারা ক্রিকেট খেলে অলমোস্ট 150 বছর ধরে, ঠিক আছে? কিন্তু তাদের ফ্যাসিলিটিস দেখেন, যে তাদের 2019 ওয়ার্ল্ড কাপ, যেহেতু আমি ছিলাম, ওয়ার্ল্ড কাপের সবগুলা টিম ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছে, ফার্স্ট ক্লাসের সব ম্যাচ হয়েছে,
তাদের স্যাটারডে আমরা যেটা খেলি আর কি প্রিমিয়ার ডিভিশন সেটা হয়েছে। আর কোনো খেলা কিন্তু বন্ধ থাকে না। আমাদের দেশে কি হয়, যখনই একটা বড় ইভেন্ট হয় সব খেলা বন্ধ থাকে। যখন আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চান, আপনার ফ্যাসিলিটিস ওইভাবে তৈরি করতে হবে। তারপরে আমাদের প্লেয়াররা যেভাবে ভালো খেলে, এটা কিন্তু তাদের নিজের উদ্যোগে খেলে। আমরা কিন্তু ওই সুযোগ সুবিধাটা তৈরি করি নাই লাস্ট 15 বছর বা 25 বছরে। 25 বছর তো আমি বিশ্বাস করি আমাদের ওই চ্যাম্পিয়ন তো হব আমরা অবশ্যই, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে সুযোগ সুবিধাটা দরকার, একটা ফার্স্ট ক্লাস টিমে যেই ফ্যাসিলিটিস থাকে আমরা ন্যাশনাল টিমে ওইটা পাই। তো আমি আশা করব যে নেক্সট 4-5 বছরে যারাই দায়িত্বে থাকবেন ওনারা যেন এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করেন, তখনই আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা দেখতে পারবেন এবং দেখা উচিত। এখনই আমরা দেখছি আর কি, এখন না তো আমরা দেখছি একদম 2000 সাল থেকে 2000 সাল থেকে কিন্তু আমরা যখন খেলছি আমরা চাই যে আমরা যেন ভালো করি। হঠাৎ ভালো হইতো, 2009 থেকে শুরু হয়েছে হয়তো আমরা রেগুলার সিরিজ উইন করছি। এখন এই কারণেই কিন্তু সবাই আশা করে যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হলে আপনার স্ট্রাকচারটা আগে তৈরি করতে হবে, মানে তারপর ওই পথ পরের ওইটা স্বপ্নটা দেখা উচিত। পরের স্বপ্ন। এশিয়ার কথা যদি বলি আমরা, যে পাকিস্তানের ক্রিকেটও কিন্তু একটু নিম্নমুখী আমার কাছে মনে হয়, জি। মানে আপনি একমত কিনা? সেই জায়গাটায় আসলে বাংলাদেশের আরেকটু উপরে যাওয়ার সুযোগটা কিন্তু আরো সহজ ছিল এই মুহূর্তে। ডেফিনেটলি আমি মনে করি যে দেখেন আমাদের এশিয়া কাপের রেজাল্টই যদি দেখি, আমি মনে করি যে শ্রীলঙ্কার সাথে আমরা অতটা ভালো খেলি নাই, কিন্তু আফগানিস্তানের সাথে উইন করেছি, কিন্তু আর একটু বেটার খেলা সম্ভাবনা ছিল। যেহেতু 10 ওভারে 87 ফর 1 ছিল, সেই জায়গা থেকে লাস্ট 10 ওভারে 67 করেছি। আর একটু স্মার্ট ব্যাটিং করলে হয়তো বা 170 180 করা সম্ভব হতো। তারপরও আমার কাছে মনে হয় সিলেকশনটাও যদি আমরা দেখি যে একটা বলার শট ছিল। টি-20 ক্রিকেটে আমরা খেলছি, 4টা জেনুইন বলার, জানি যে সাইব বল করতে পারে, শামীম পাটোয়ারি বল করতে পারে, কিন্তু জেনুইন বলার না খেলানো, হ্যাঁ এটা বিশাল সাহসের সাহস, ব্যাপার। হ্যাঁ। তো সেই জায়গায় সুপার 4-এ আমি আশা করবো যে আমরা আমাদের জাস্ট টি-20 ক্রিকেটে কিন্তু সবার খেলতে হয় না। তানজিম তামিম যেভাবে ব্যাটিং করছেন এইটাই জাস্ট আরও 20টা বল যদি সে বেশি খেলতে পারে, তখনই রানটা কিন্তু আরও 30টা রান বেশি হবে। 50 জায়গায় 80 রান করলে কিন্তু ডিফারেন্ট করে দেবে। এই সবাই যেই ছেলেটাই স্টার্ট পাবে সে যেন নিজের দায়িত্ব নিয়ে এবং একটু ইন্টেলিজেন্ট হয়ে যেন একটু বড় খেলে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ডিফারেন্ট বল গেম আর কি। সুপার 4-এ আমি বিশ্বাস করি যে প্রথম ম্যাচ, আজকে যে ম্যাচটা আছে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তখন পাকিস্তানের সাথে সিরিজ উইন করেছি, আমাদের একটা চান্স তো থাকবেই ডেফিনেটলি। অবশ্যই। একদমই শেষ প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটকে আপনি মানে কোথায় দেখতে চান? একটা কোনো সালে এমন জায়গায় দেখতে চান, এমন কোনো স্বপ্ন কি আপনি দেখেন? দেখেন আমি ব্যক্তিগতভাবে দেখি যে আসলে আমরা ফরম্যাটগুলো ভাগ করে আর কি খেলবো। আমরা সবাই সাধারণ মানুষ বলেন বা সবাই আমরা ফরম্যাটগুলো মিলিয়ে ফেলি, যে আমরা টেস্ট ক্রিকেট খেলছি ওয়ানডের পারফরমেন্স দিয়ে বা ডোমেস্টিকের পারফরমেন্স দিয়ে, 3টা ফরম্যাটে 3 ধরনের আর কি চিন্তা ভাবনা হবে, এবং অবশ্যই আমাদের ওই প্লেয়ারগুলো তৈরি হবে, এবং ওইটার জন্য আমাদের ফ্যাসিলিটিস দিতে হবে, যে টেস্ট প্লেয়ারদের জন্য আলাদা একটা ট্রেনিং হবে, টি-20-র জন্য আলাদা হবে, ওয়ানডের জন্য আলাদা হবে। এরকম সুযোগ সুবিধা যদি আমরা তৈরি করতে পারি এবং প্রচুর খেলাইতে হবে, আমার মনে হয় যে এই 6টা মাসে প্লেয়াররা যেন প্রচুর ম্যাচ খেলতে পারে, তাহলেই আসলে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আশরাফুল। আমরা আশা করি তেমন একটা দিনের স্বপ্ন আমরাও দেখি যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যেটা আশরাফুল বললেন যে সেটা অসম্ভব কিছুই নয়, কিন্তু কবে সম্ভব হবে সেটা আমরা জানি না, সেটা দূরের পথ হলেও আমরা চাই সেই পথটায় বাংলাদেশ পৌঁছে যাক। আর আশরাফুলের মতো একের পর এক আন্তর্জাতিক গ্লোবাল স্টার বাংলাদেশে তৈরি হোক, যে জায়গাটা এখন আবার একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।